সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের ১৬০ কোটি জনসংখ্যা এক হলে তা বিশ্ব শক্তিতে পরিণত হবে। আর এ প্রসঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাই এক হয়ে যাওয়া মন্তব্যের স্পষ্ট ব্যাখ্যা সরকারকেই চাইতে হবে। এদিকে বিজিবি বিএসএফের বৈঠকের পরও পুশিন নিয়ে সীমান্ত উত্তেজনা থামেনি। সমকালীন রাজনীতির নানা প্রসঙ্গ নিয়ে আজকের সম্পাদকীয় কোন পথে বাংলাদেশ ভারত সম্পর্ক, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, এবং সারওয়াত তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, এবং ডক্টর রাকিবুল হাসান, ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত। আমি সালাউদ্দিন রায়হান আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমি যেটা বললাম শিরোনামে, যে দীনেশ ত্রিবেদী নতুন বাংলাদেশের হাই কমিশনার, উনি একটা কথা বলে বেশ আলোচনায় আসছেন, যে উনি বলেছেন দুই দেশের জনগণ এক হয়ে গেলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। এই যে এক হয়ে যাওয়ার মানেটা কি, মানে কি বোঝাতে চেয়েছেন উনি? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা আমার বিজ্ঞ সহলোচকদেরকে। আসলে এই কথাটা যে গতকালকে মনে হয় বললেন, বলার পরে আমি আসলে নিজেই শুনে আটকে উঠলাম। ১৬০ কোটি জনগণ, ১৪০ কোটি প্লাস ২০ কোটি, এটা খুব অফেন্সিভ একটা কথা। আসলে মানে এই কথার মানে আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করি। উনি একই সাথে মানে মার্চ করতে তো পারেন না। আমরা একটা ডিফারেন্ট কান্ট্রি। উনি যেভাবে কথা বলেছেন মনে হচ্ছে আমরা তাদের একটা প্রদেশ, রাইট? এবং ভারতের যে চিন্তাভাবনা সবসময় কিন্তু এই ধরনের একটা চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে, আমাদেরকে একটা প্রদেশ হিসেবে তাদের প্রদেশ হিসেবে চিন্তা করে, ট্রিট করে, যে আমরা ওইভাবেই তাদেরকে সার্ভ করব। বাট নট লাইক দ্যাট। মানে আসলে গত ফ্যাসিস্ট সরকার আমলে গত ১৭ বছর আসলে আমরা ওইরকমই ছিলাম, বেসিকলি আমরা ওইরকমই ছিলাম। এবং আপনি দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনার সম্পর্ক ওইরকমই ছিল। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন সেটাকে আপনার নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য, মানে নিজের সত্তাটাকে ডিফাইন করার জন্য, বাংলাদেশের সত্তাটাকে ডিফাইন করার জন্য উনি চেষ্টা করেছেন। আপনি দেখবেন যে যৌথ নদী কমিশনটা ওই সময়ই গঠিত হয়েছে, মোরারজি দেশাই যখন এই দেশে সফর করতে আসছিলেন। সো এটা খুবই অফেন্সিভ একটা কথা, এটা হইতেই পারে না। আপনি দেখুন তথ্যমন্ত্রী কিন্তু এই কথাটা এক ধরনের প্রতিবাদ করেছে, যে আজকে সার্ক যেটা আছে সেটাকে ফাংশন করতে দিচ্ছে না আপনার ভারত। সার্কে প্রায় ২২০ কোটি মানুষ আছে টোটাল সার্ক মিলে আর কি। তো আজকে এটাকে ফাংশন করতে দিচ্ছে না ভারত। ভারতের এই জিনিসটার খুবই প্রতিবাদ জানায়। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্টলি এখানে আপনার প্রথম সাবমিশনে এসেছিল যে পুশিন, আমরা ভারতের সাথে প্রায় ৪,০০০ কিলোমিটার উপরে বর্ডার শেয়ার করি, রাইট? ৪,০০০ কিলোমিটার উপর বর্ডার শেয়ার করি, সুতরাং আমাদের তাদের সাথে একটা সম্পর্ক থাকতে হবে, বা সেটা সমতার ভিত্তিতে। এই যে কাজগুলো এখন তারা করতেছে, আপনার প্রতিনিয়ত যে পুশিনের চেষ্টা করছে, আমাদের বিজিবি কিন্তু আমাদের বর্তমান সরকার বিজিবিকে দিয়ে যথেষ্ট পরিমাণ প্রতিবাদ করানোর চেষ্টা করছে। ৬০,০০০ বিজিবি নিয়োগ করা আছে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের দিক দিয়ে, কুষ্টিয়ার দিক দিয়ে কিন্তু প্রচুর পুশিনের চেষ্টা করছে ওরা প্রতিনিয়ত। অলরেডি ৭০ জনকে পুশিন করার আপনার মানে এই ধরনের একটা টাগ অফ ওয়ার চলতেছিল আমাদের সাথে। তো আমাদের বিজিবি সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ আপনার প্রতিবাদ করতেছে, মানে আগের চেয়ে। আগে তো আমরা একদম মানে বিনীত অবস্থায় ছিলাম, যে ওরা যা বলে তাই। তো এই কথার আসলে প্রতিবাদ করা উচিত। এই কথাটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমরা একটা স্বাধীন দেশ, আমাদের নিজস্ব সত্তা আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব আপনার আইডিওলজি আছে, তাদের সাথে আমাদের কোনো মিলই থাকতে পারে না। সারওয়াত তুষার, আপনার দলের অবস্থান কি এই বক্তব্যের পরে এনসিপির? জি, আপনাকে ধন্যবাদ। এবং এই বিষয়টা এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে সম্ভবত প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠানো হলো। এবং উনার যে বক্তব্য সেটা বলার আগে আমি একটু ভারতের একটা বাংলাদেশ ডিলেমা আছে সেটা নিয়ে একটু সামান্য বলতে চাই। সেটা হচ্ছে যে ভারতের জন্য আমরা যদি একটা স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিকশিত হই, এটা ভারতের স্বার্থের পক্ষে যায় না। যেটা অনেক আগে আহমদ ছফা এটা নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। তাহলে ভারত কি করবে? আবার ভারত আমাদেরকে অ্যানেক্সও করতে পারবে না। মানে অ্যানেক্স মানে ওই সৈন্য সামন্ত পাঠিয়ে দখল করা বলতে যেটা বোঝায়, সেটা করতে পারবে না। কারণ করলে তার অলরেডি কাশ্মীরের অভিজ্ঞতা আছে এবং এটা তার টোটাল জিওগ্রাফিক এবং ডেমোগ্রাফিক একটা থ্রেট তৈরি করবে। তাহলে ভারতের কি দরকার? একদিকে সে এটাকে স্বাধীন রাষ্ট্র হতে দিতে চায় না, কারণ এটা একটা এক্সাম্পল হবে, কারণ ভারতের ইন্টারনাল অনেক প্রবলেম আছে সব দিকেই, 7 সিস্টার্স থেকে শুরু করে পাঞ্জাব, সব দিকেই অনেক ধরনের স্বায়ত্তশাসনের দাবি আছে। আবার অন্যদিকে সে এটাকে নিজের দিকে মানে সরাসরি নিজে এটাকে দখলও করবে না। তাহলে কি করবে? তাহলে তার দরকার একটা কন্টেইনমেন্ট পলিসি বলা হয় এটাকে, যেটা শেখ হাসিনাকে দিয়ে তারা করতে পেরেছে। আপনাকে কাঁটাতার দিয়ে ঘেরাও করে রাখবে এবং এখানে তাদের বসংবদ্ধ একটা সরকারকে তারা বসাবে যারা তাদের আজ্ঞাবহ, এবং তাদের হয়ে
এখানে নির্বাচনী ব্যবস্থা থেকে শুরু করে গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু তারা ধ্বংস করে দেবে, জাতীয় নিরাপত্তার 12টা বাজিয়ে দেবে। এখানে আমাদের পুরো ইন্টারনাল সিকিউরিটি কিন্তু তছনছ হয়ে গেছিল ভারতের কারণে, এবং তারা সমস্ত জায়গায় তাদের আধিপত্যটা জারি রেখেছে। এটা তাদের জন্য একটা ভালো মডেল, যে আপনি এই জনগোষ্ঠীর দায়িত্ব নেবেন না, কারণ নেওয়ার কোনো কারণ এটা প্রিডমিনেন্টলি একটা মুসলিম জনগোষ্ঠী, কিন্তু এই জিওগ্রাফির উপরে আপনার যেটা কার্যকর দখল বা কার্যকর নিয়ন্ত্রণ, দখল যদি নাও বলি, সেটা আপনি অক্ষুণ্ণ রাখবেন এখানে কোনো একটা আজ্ঞাবহ সরকার বসিয়ে রেখে। এবং আপনার মনে থাকবে যে ভারতের সাথে আওয়ামী লীগ সরকার ওই যে উপকূল জুড়ে রাডার বসানোর একটা কিন্তু চুক্তি করেছিল। তো এই মডেলটা, এটাই হলো কন্টেইনমেন্ট পলিসি, কিংবা কেউ কেউ এটাকে বলে যে জিওগ্রাফি মাইনাস ডেমোগ্রাফি। মানে আপনি জিওগ্রাফির নিয়ন্ত্রণটা রাখবেন, কিন্তু ডেমোগ্রাফি বা পপুলেশনের নিয়ন্ত্রণটা আপনি বা তাদের দায়িত্বটা আপনি নেবেন না। এটাই হচ্ছে ভারতের পলিসি। এটা নিয়েই ভারত সবসময় বাংলাদেশকে ডিল করে এসেছে। এখন তিনি নতুন এসেই যে কথাটা বলেছেন শুনতে খুবই মধুর মনে হবে, কিন্তু কখন বলছেন উনি এই কথাটা? তিনি একদিক থেকে ঢুকেছেন, আরেক দিক থেকে মৌলভীবাজারে লাশ পড়েছে, বিএসএফ গুলি করে একজন বাংলাদেশিকে হত্যা করেছে। এবং পুশিন তো এটা চলছে। পুশিন মানে কিন্তু এটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী এটা একটা লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারত। তো আমি এটা সাধুবাদ জানাই যে সরকারের অন্তত দায়িত্বশীল একজন তথ্যমন্ত্রী কিন্তু এটা একটা রেসপন্স করেছেন, যে আপনি সার্ককে অকেজো করে দিয়েছেন। না হলে বাংলাদেশ বা না হলে এই দক্ষিণ এশিয়া বহু আগে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটা কানেক্টিভিটি তৈরি হতো, এবং তাতে করে সমস্ত দেশগুলোই আপনার বেনিফিটেড হতো। আমাদের নেপালের সাথে, ভুটানের সাথে মানে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক সব কিছুই বাড়তো। আপনি জানেন যে এই যে পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘার দিক দিয়ে কিন্তু আমরা সামান্য একটু ট্রানজিট পেলে, ভারতের একটু জায়গা ব্যবহার করতে পারলে আমরা কিন্তু নেপাল পর্যন্ত চলে যেতে পারতাম বা ভুটান পর্যন্ত যেতে পারতাম। কিন্তু এটা ভারত দেবে না কেন? কারণ হচ্ছে যে সে তো চায় যে এই যে তাদের যে চাণক্য নীতি, যে সে পুরো দক্ষিণ এশিয়ার মাতবর হয়ে বসে থাকবে, এটা কিন্তু ভারতকে অজনপ্রিয় করেছে বা ভারতীয় সরকারকে অজনপ্রিয় করেছে। এখন তিনি এসে এই কথাটা বলেছেন, কিন্তু এটা তাকে মাথায় রাখতে হবে। এবং আমি মনে করি যে তথ্যমন্ত্রী বলেছেন খুব ভালো কথা, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত তাকে তলব করা। কারণ তিনি কিন্তু বাংলাদেশ সরকারের যখন ছাড়পত্র পেয়েছেন তারপরে তিনি হাইকমিশনার হতে পেরেছেন। কাজে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত তাকে তলব করে এবং এই বক্তব্যের, যেটা বিরোধী দলের নেতা বলেছেন, ব্যাখ্যা চাওয়া উচিত যে হোয়াট ডিড ইউ মিন। একটা যদি হয় যে সুসম্পর্ক, সমান মর্যাদার সম্পর্ক আপনি করতে চান, সেটা তো আমরা রাজি আছি, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা তাদের যে অ্যাটিটিউডটা বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়ন, এই কথাটা যখনই আসে মনে হবে যেন আমরা কোনো একটা পাপ করেছি, আমরা কোনো একটা ভুল করেছি, এখন ভারতের কাছ থেকে আমাদের ওটা আবার মানে আমাদের ভুলটা স্বীকার করে তাদের কাছ থেকে সম্পর্ক উন্নয়ন করতে হবে। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা গণঅভ্যুত্থান ঘটেছে যেটা আপনি মেনে নিতে পারেন নাই, আপনি ভারত মেনে নিতে পারেন না, দ্যাট ইজ ইউর প্রবলেম। এবং আপনি তাকে ওখানে এখনও একজন গণহত্যাকারীকে শেল্টার দিয়ে যাচ্ছেন। আপনি যদি বাংলাদেশের হাতে তাকে দিতে না চায়, তাহলে আপনি তাকে আন্তর্জাতিক আইনের হাতে তুলে দেন। কিন্তু আপনি যখন তাকে ওখানে শেল্টার দিচ্ছেন, শেল্টার দেওয়ার ফলে সে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এখনও পর্যন্ত ভারতে বসে অপারেট করে যাচ্ছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এই বাস্তবতাকে রেখে আপনি যদি বলেন যে আমরা দুই দেশ ভাইয়ের মতো, কিংবা আমাদের সব জনগোষ্ঠী এক হয়ে যাবে, 160 কোটি জনগোষ্ঠী হলে আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো, এই ফাঁকা কথায় আমাদের কিন্তু মানে কোনো ধরনের আগ্রহই নাই। হ্যাঁ, এবং এই কারণে আপনাদেরকে প্রথমত অ্যাট ওয়ান্স এখানে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে এবং পুশিন বন্ধ করতে হবে। পুশিন আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন তৈরি করেছে, একটা নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে, এবং এটার ব্যাপারে ভারত একেবারেই বৈরী আচরণ করছে। আর আপনি আরেকটা লাস্ট কথা বলে শেষ করি, যে আপনি বলতেছেন যে এটা দুই ভাই বা আমরা সব এক জনগোষ্ঠী, আপনি তো আমাকে সাধারণ পরিষদে ভোট দেন নাই, তাহলে এটা কী ধরনের আমরা ভ্রাতৃত্ব হলো? বাংলাদেশকে তো ভোট দেয় নাই ভারত, তাহলে অন্যান্য অনেক দেশ আমি ভোট পেলাম, আর আপনি তাহলে বাংলাদেশ যখন একটা সভাপতিত্ব পাচ্ছে সাধারণ পরিষদে, তখন আপনি ভোট দিলেন না কেন? এবং ভোট না দিয়ে আমাদের বিরুদ্ধে থেকে আপনি কী ধরনের ভ্রাতৃত্ব বা কী ধরনের কিসের কথা বলছেন, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। ধন্যবাদ রাকিব। ভারতীয় হাইকমিশনের যে বক্তব্যটা আমরা শুনলাম, মানে এই যে যেটা বলা হচ্ছে সার্ক কার্যকর হচ্ছে না, সীমান্তে প্রতিদিনই একটা অস্থিরতা, তুষার ভাই বললেন যে জাতিসংঘে আমাদের ভোট, তারা ভোটও দিনই। তো আসলে তারা কি ধরনের সম্পর্ক চায় আসলে বাংলাদেশের সাথে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। তারা সেই সম্পর্কটা চায় যে সম্পর্কটা গত 17 বছর ধরে ছিল, এবং তারা একটা কন্টিনিউশন চায়। আমি একটু বলি, ধরেন দীনেশ ত্রিপাঠী তিনি বাংলাদেশের হাই কমিশনার হয়ে আসলেন, এবং প্রথমবার মতো ভারত বাংলাদেশে এখানে কোনো পলিটিশিয়ান পাঠালো। ভারত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ছাড়া আর কখনোই পলিটিশিয়ানদেরকে দেয়নি। তো ওনার এই বক্তব্যটা আসলে, উনি তো আসলে প্রফেশনাল ডিপ্লোম্যাট না, তো সেক্ষেত্রে আমি ওই বক্তব্যটাকে খুব বেশি মানে একেবারেই গুরুতর কি মিন করে বলছেন সেই তথ্য আমি যেতে চাই না। কিন্তু এখানে অনেকগুলো কনসিকুয়েন্স আপনাকে দেখতে হবে। আপনাকে দেখতে হবে যে উনি বাংলাদেশে ঢুকলেন কি করে। ঢুকছেন পায়ে হেঁটে, এবং বেনাপোল বর্ডার দিয়ে ঢুকছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, উনি যখন পায়ে হেঁটে ঢুকছেন, উনি কিন্তু চাইলে যশোর এয়ারপোর্ট থেকে বিমান আসতে পারতেন।
উনি যশোর এয়ারপোর্ট থেকে বিমানে আসেননি, উনি এসেছেন পদ্মা সেতুর উপর দিয়ে। যে পদ্মা সেতু নিয়ে হাসিনার বিশাল রূপকথার মানে বয়ান সেটাকে, এবং এখান দিয়ে আসলেন। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনাকে রিসিভ করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাত্র একজন গেছে, ডেপুটি চিফ অফ প্রোটোকল গেলেন, সেখানে যশোরের ডিসিও যাননি। ওনাকে রিসিভ করেছেন আপনার হচ্ছে একজন ইউনো গেছেন, একজন হচ্ছে ওসি গেছেন বেনাপোল থানার। এবং উনি যখন সেই পদ্মা সেতুর উপর দিয়ে আসছিলেন গাড়ি করে, একই টাইমে তখন ঠাকুরগাঁয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী তিনি চীনের অ্যাম্বাসেডর ইয়াওয়ানের সাথে মিটিং করছেন। তো মিনিংগুলো আপনাকে বুঝতে হবে। উনি নোলেস ম্যান দিয়ে হেঁটে আসছেন, একই সাথে একটা নোলেস ম্যান্ডে অনেক মানুষ এখনো কিন্তু ভূমিহীন অবস্থা রয়ে গেছে, বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, আবার ভারত তাদেরকে রিসিভ করছে না। এখানে আসলে ডিপ্লোম্যাটিক অনেকগুলো মেসেজ রয়েছে। আসলে যে ব্যাপারটা আসলে ভারত দেখাতে যাচ্ছে, ধরেন ভারতের যে খায়াসটা, ভারত যে তার ওই ভাই যেটা বললেন যে আরেকটা প্রদেশ বা অঙ্গরাজ্য হিসেবে বাংলাদেশকে ট্রিট করা, তো সে যেহেতু এটা করার চেষ্টা করতেছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা পারেনি, এ সরকারের সময় আরও আগে পারছে না। অলরেডি তথ্যমন্ত্রী এটার খুব সুন্দর একটা জবাব দিয়ে দিয়েছেন। এবং এর বাইরেও আসলে ভারত বাংলাদেশ, আপনি খেয়াল করবেন, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের সেই সাধারণ অধিবেশনের সভাপতি হওয়া ছাড়া মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এছাড়াও বাংলাদেশ কিন্তু চীনের সাথে একটা সম্পর্ক রাখতেছে, পাকিস্তানের সাথে একটা সম্পর্ক রাখতেছে, টার্কির সাথে একটা সম্পর্ক রাখতেছে, ইভেন চায়নার সাথে একটা সম্পর্ক রাখতেছে। এবং এই কথাও এখন পর্যন্ত শোনা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া সফর শেষে তিনি চীনে যাবেন। তো আসলে ভারত এই অনেকগুলো মেসেজ এখানে ক্যারি করতে চায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যখন একটা উইন উইন সিচুয়েশন রাখবেন, তো সেটাকে তো বাংলাদেশ কখনো ডিনাই করে নেই, অন্তর্বর্তীকালীন সরকারও ডিনাই করেনি, এই সরকারও ডিনাই করতেছে না। আপনার সাথে উইন উইন সিচুয়েশন থাকবে, প্রতিবেশী সম্পর্ক হিসেবে আপনার সাথে আমার যে কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমার উপর চাপিয়ে দিবেন। এবং আপনি এমন এমন কাজগুলো করছেন, একসাথে আপনি সুদিনের বার্তা দিচ্ছেন, আবার একই সাথে আপনি পুশিং করতেছেন, একই সাথে আবার উনি যেদিন ঢুকলে সেদিন আবার একটা বর্ডার কিলিং হচ্ছে, যেদিন বাংলাদেশ পদ্মা ব্যারেজ ঘোষণা দেয় সেদিন আবার একটা বর্ডার কিলিং হবে। এই সরকারের প্রথম 1 মাসে কিন্তু কোনো বর্ডার কিলিং হয়নি। যখন এই সরকার মাল্টিরোল ডিপ্লোমেসির দিকে হাঁটতেছিল, তখনই সেই নতুন নতুন বর্ডার কিলিং বা পুশিং করে নতুন নতুন মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে। তো এই জিনিসটা আসলে ভারতকে বুঝতে হবে, কারণ আমাদের দিক থেকে কোনো ডেফিসিয়েন্সি কিন্তু আমরা রাখছি না। আমরা কিন্তু সবসময় ওয়েলকাম যে প্রতিবেশী সম্পর্কের জন্য আমরা যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে, হ্যাঁ। তো সেটা ধরেন অনেকে বলে যে ভারতের সাথে আমাদের 13 থেকে 15 বিলিয়ন ডলারের আমাদের লেনদেন, আমরা দেখেন $2 বিলিয়ন। এখন এই বাজারটা আপনাকে বুঝতে হবে। তো সেই বাজারের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সবসময় সাধুবাদ জানাই, আমাদের সরকার কিন্তু সবসময় এটা করে আসতেছে এবং এই সরকার কিন্তু সেটাও এই ধারাবাহিকতা রক্ষা করতেছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, ভারতের পক্ষ থেকে এই বার্তাটা আমরা পাচ্ছি না। এবং একই সাথে আপনি যে দেখেন, আপনি এখানে সুন্দর সুন্দর কথা বলবেন, আপনি হয়তো আমরা অন্য পলিটিক্যাল মানুষ, উনি হয়তো এটা মিন করেন, বলতেছে যে আমরা যেহেতু একই ভূমি, একই মাটির মানুষ, একই ওয়েদারের মানুষ, হ্যাঁ আমরা একসাথে থাকলে আমরা একটা বড় শক্তি হবে। এবং উনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছেন এখানে, এর বাইরে একটা কথা বলেছেন, আমরা চাইলে কিন্তু দুটি ক্রিকেট টিম এক হয়ে যেতে পারি। মানে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আমরা দুটি ক্রিকেট টিম এক হবো কি হবে, ওটা যদি আপনি তাত্ত্বিকভাবে ধরে নেন যে ঠিক আছে আমরা এখন এই উপমহাদেশী মানুষ, আমরা একসাথে একটা জোট করতে পারি বা আমরা একই সাথে একটা লক্ষ্য অর্জন করতে পারি, ক্রিকেট টিমে এক কোনো সুযোগ নেই। সুতরাং ওইটাকে যদি আমি বেনিফিট ডাউট দিতে চাই, এটাতে কিন্তু ডাউট দেওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ধরেন উনি নতুন আসছেন, উনি অ্যাক্রিডিটেশন নেওয়ার পরে প্রেসিডেন্টের পর উনি অ্যাক্টিভিটি শুরু করবেন, কিন্তু ওনাকে এখানে পাঠানো কিন্তু একটা বড় মেসেজ। এবং এই বড় মেসেজটাকে আমি আপনাকে আর একটু আশঙ্কার জায়গা থেকে বলে রাখি, ভারত এই সম্পর্কটা কীভাবে স্বাভাবিক, একটু সময় দেন আমাকে 1 মিনিট শেষ করে ফেলি। সেটা হচ্ছে ধরেন ভারত এবারে যে পশ্চিমবঙ্গে যে বিজেপি ওরা যে রাজনীতি করেছে, টোটালি কিন্তু ছিল যে এন্টি বাংলাদেশ বয়ান। আপনি দেখেন পুরা রাজনৈতিক বয়ানটা এরকম ছিল। ভারতে এখন এই মুহূর্তে একটা ককরোচ জনতা পার্টি নামে যে একটা আন্দোলন গড়ে উঠতেছে জানজি কেন্দ্রিক, এটাকে নিয়ে কিন্তু ভারত প্রচন্ড পরিমাণ ভীতি সন্ত্রস্ত, স্পেসিফিক্যালি মোদি এবং বিজেপি। এবং ভারতের ইলেকশনটা কিন্তু 2029 সালে, আগে এরকম হতো যে ধরেন আমাদের ইলেকশনের পর ভারত ইলেকশন হতো, তো প্রত্যেকটা ইলেকশনে যেহেতু আবার আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাঝখানে 2 বছর এভাবে চলে গেল, তো ভারতের ইলেকশনটা কিন্তু 29-এ, মানে আজকে থেকে ধরেন 2.5-3 বছর পরেই। এবং ভারতের আগামীর ইলেকশনের জন্য নরেন্দ্র মোদী 2015 সালের নরেন্দ্র মোদী আর 2029 বা 2027-26-এর নরেন্দ্র মোদী এক না। এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকার, সে কিন্তু একটা কোয়ালিশন গভর্নমেন্ট, এবং আগামীতে তার যে গভর্নমেন্ট, সেখানে তার হাতে সব রসদ ফুরিয়ে যাচ্ছে। আগামীতে তার এই 29-এ যে পুরো ভারতবর্ষের যে ইলেকশনটা হবে তার কেন্দ্র সরকারের, সেই ইলেকশনের একমাত্র রসদ হবে যে এন্টি বাংলাদেশ, বর্ডার কিলিং, পুশব্যাক সবকিছু নিয়ে। সুতরাং এটার একটা পূর্ব প্রস্তুতির জন্যই এই ভারতীয় হাইকমিশনকে এখানে পাঠানো হয়েছে এবং এটার একটা আগাম বার্তা দেওয়ার জন্য তারা এসেছে। আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের বাংলাদেশপন্থী শুধুমাত্র সরকারি দল না, বিরোধী দল সবাই মিলে একটা ন্যাশনাল কনসেন্সাসের মাধ্যমে আমরা কূটনীতি ভাষায় বা আন্তর্জাতিক মানদণ্ড রেখে আমরা একটা জবাব দিব, এবং আমাদের সেটার জন্য আমাদের সরকার আমি আশা করি প্রস্তুত রয়েছে। সালাউদ্দিন আহমেদ রায়হান, সেটা হচ্ছে যে এই যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশকে এক ধরনের নির্বাচনের হাতিয়ার বানাচ্ছে ইন্ডিয়ার বর্তমান বিজেপি সরকার।
এবং আপনি জানেন যে বিএসএফ বিডিআর এর বিজিবির মহাপরিচালক পর্যায়ের একটা বৈঠক শেষ হলো গত পরশু, কিন্তু তাতে চলতেছে কোনো running। কোনো ফল আসেনি। বলা আসে। আমাদের এখন কি করা উচিত? না, আমাদের স্ট্যান্ড তো যে ওনারাও আলোচনা করলেন, আমাদের তো আসলে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্র হিসেবে আমাদের সমতার ভিত্তিতে যে ধরনের সম্পর্ক আমরা চাই সেটাই আমরা করব, ঠিক আছে। এখন ওরা অবৈধ অনুপ্রবেশ আমাদের দেশে ঘটাবে, প্লাস আমাদের এখানে বর্ডার কিলিং করবে। বর্ডার কিলিংয়েরও কিন্তু প্রতিবাদ করা হচ্ছে বর্তমানে। আগে সেই প্রতিবাদটাও তো করা হতো না। এমনি ফেলানি হত্যার তো কোনো বিচার হয়নি এখন পর্যন্ত, স্টিল নাও। তো এখন একটা বর্ডার কিলিং হলেই কিন্তু আপনার করা হচ্ছে, আপনার প্রতিবাদ জানানো হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এবং আমাদের যে সারোয়ার ভাই খুব কারেক্টলি পয়েন্ট আউট করছেন যে আমাদের একটা বিশাল অ্যাচিভমেন্ট কিন্তু যে জাতিসংঘের 81তম অধিবেশনে আমরা ডক্টর খলিলুর রহমান যে আপনার আমাদের সভাপতির পদটা জয়ী হলো, কিন্তু সেখানে ভারত কিন্তু ভোট দেয়নি। এটা খুবই প্যাথেটিক। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ, এত পরিমাণ বর্ডার তাদের সাথে আমরা শেয়ার করি, তাদের সাথে আমাদের একটা মানে আপনার সাংস্কৃতিক একটা বিনিময় আছে, তারপরও তাদের কাছ থেকে আমরা এই সহযোগিতাটা পাইনি। হ্যাঁ, সুতরাং এটা খুবই প্যাথেটিক। তো এই পরিপ্রেক্ষিতে উনিও কিন্তু একসময় এই বর্ডার কিলিং নিয়ে উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন, এবং পররাষ্ট্র উপদেশ হুমায়ুন কবির সাহেবও কিন্তু এটার ওই বর্ডার কিলিং নিয়ে খুব জোরালো প্রতিবাদ করেছেন। তো আপনি দেখবেন যে বর্তমান সরকার কিন্তু গত সরকারের মতো একদম তেল অবস্থা না আপনার ভারতের সাথে। তারা যথেষ্ট পরিমাণে খুবই প্রোটেক্টিভ, এবং তারা যথেষ্ট পরিমাণে এই ব্যাপারগুলোর প্রতিবাদ করতেছে। এখন আপনি জানতে মিটিং কিন্তু কয়েকদিন হয়েছে, বিএসএফ এবং বিজিবির মিটিং কয়েকদিন হয়েছে, বাট মানে খুব ফলপ্রসূ কিছু হয়নি। আর যে ভদ্রলোককে দীনেশ ত্রিবেদী নিয়ে যে কথাটা হচ্ছে, যে ভদ্রলোক আসলো, রাকিব ভাই বললো যে আপনার যে উনি হয়তো মানে গুড গ্যাস সামহাও কোনো একটা কথা বলেছে 160 কোটি না, প্রত্যেকটা আসলে এটা ক্রিকেট টিম একসাথে হওয়া হয় না। এটা তো ইউরোপীয় ইউনিয়নও তো আপনার মনে করেন তাদের নিজস্ব আইডেন্টিটি বজায় রেখেই তো ইউরোপীয় ইউনিয়ন হয়েছে, তাই না? তাই একটা দেশের সাথে আরেকটা দেশের জনগণের মার্চ করা, যে কথাটা আমি কেন আজকে কেন আপনি এই বিষয়টা উত্থাপন করছেন? উনি যদি এই কথা না বলতো তাহলে তো আজকে এই বিষয়টা উত্থাপন করতেন না আপনি। এটা উত্থাপিতই হচ্ছে যখন 160 কোটি উনি বললো, 140+20, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আসলে আমার দেশের আইডেন্টিটি তার দেশের আইডেন্টিটি সবসময় আলাদা রাখতে হবে। আইডেন্টিক্যাল আলাদাটা আমাদের দেশের সংস্কৃতি। সারোয়ার একটা কথা বলছে, আমরা কিন্তু একটা মুসলিম প্রধান দেশ। এইবার দেখবেন যে কোরবানির সময় কিন্তু ওরা কি কাজ করলো আমাদের কলকাতাতে, তাই না? নতুন শুভেন্দু এসে আপনার বিজেপি থেকে এসে আপনার আমাদের এই যে কোরবানি দেওয়া বা মাংস খাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে খুব বড় ধরনের, বাট নামাজ পড়া পর্যন্ত কি ধরনের আপনার একটা মানে অত্যাচারী মনোভাব, আমি বলবো আর কি, অত্যাচারী মনোভাব একটু মানে আমি একটু মানে ভায়োলেন্টলি বলি, তাদের দ্বারা যেরকম ভায়োলেন্ট এরকম অত্যাচারী মনোভাব পোষণ করলো আমাদের লোকজন। তারা তাদের ঠিকমতো ধর্মকর্ম পালন করতো, আমাদের দেশে কিন্তু এরকম নাই। আপনি দেখেন এই সরকার যে এসে আপনি ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্যদেরকে যে আপনার ভাতা দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ধর্মই বাদ যায় নাই। হ্যাঁ, সব ধর্মের মানুষকেই কিন্তু, আমাদের যে হিন্দু ধর্ম আছে, আমাদের যে বৌদ্ধ ধর্ম আছে, এবং অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রত্যেককে কিন্তু এই ভাতা দিচ্ছে 2,55,000, এবং এবারের বাজেটেও কিন্তু 2,55,000-এর উপর প্রতিটি মানুষ কিন্তু এই আপনার মাসিক ভাতাটা পাবে। তো আমরা তো কোনো ডিসক্রিমিনেশনে নাই, তারা কেন আমাদের সাথে এত ডিসক্রিমিনেশন আমাদের ওইখানে আছে? এবং এটা আমি নিজে এটাই বিশ্বাস করি, তারা আমাদেরকে আসলে সবসময় প্রদেশ ভেবেছে, এবং যার ফলেই আপনার এটা তো আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আপনি যদি পাকিস্তানের পূর্ব পিরিয়ড থেকে আলোচনায় আসেন, এটা দীর্ঘ আলোচনার বিষয়, দীর্ঘ ব্যাখ্যার বিষয়, এখানে আসলে অনেক বড় ডিবেটেরও বিষয়। কিন্তু আমাদের সরকার যেটা করবে, আমাদের সরকার অবশ্যই ওই যে উনি বলল যে কূটনৈতিক আপনার যে সৌন্দর্য বজায় রেখে অবশ্যই প্রতিবাদ করবে, প্রথমত এই বিষয়টার প্রতিবাদ করবে, এবং তাদের সাথে আমাদের সমতাভিত্তিক সম্পর্ক বজায় রাখতে হবে। এটা হচ্ছে কথা। তারা একটা দেশ, তাদের একটা অবশ্যই চাওয়া পাওয়া থাকতে পারে, আমরা একটা দেশ, আমাদের একটা চাওয়া পাওয়া থাকতে পারে। আমরা যেমন পদ্মা ব্যারেজ করতেছি অনেক আমাদের ভাটিতে, ঠিক আছে, অনেকে বলে যে পদ্মা ব্যারেজ নিয়ে তাদের সাথে একটা, তো পদ্মা ব্যারেজ নিয়ে তারা তো কোনো আপনার কোনো প্রতিবাদ জানে না, কারণ এটা হাইট নিয়ে একটা অনেক মানে বলছিল যে হাইট বেশি হবে, তাদের এখানেই হবে 12.5 মতো হাইট। সুতরাং আমাদের সরকারের কাছ থেকে আমাদের ব্যক্তিগতভাবে চাওয়া হচ্ছে তারা খুব তাদের মানে নিজস্ব সার্বভৌমত্বের ব্যাপারে খুব সচেতন থাকবে, এটা আমাদের প্রত্যাশা। সারোয়ার ভাই, আমি একটু অন্য প্রসঙ্গে আলাপ করি। সেটা হলো যে গত বৃহস্পতিবার সরকার প্রথম বাজেট দিল তারেক রহমানের নেতৃত্বাধীন। আপনারা তার আগে একটা ছায়া বাজেট দিয়েছিলেন। তো
আপনাদের থেকে প্রায় 1 লাখ কোটি টাকা একটু বেশি বাজেট বর্তমান গভর্নমেন্ট দিয়েছে এবং সেখানে অনেকগুলো খাতে আপনার কর ধরা হয়নি, আর কিছু কিছু জায়গায় আপনার কিন্তু রাজস্ব আহরণের যে টার্গেট ধরা হয়েছে সেটা বিশাল। তো সব মিলেই বাজেটটা কেমন হলো আপনাদের চোখে? দেখুন, বাজেটে অবশ্যই কিছু ইতিবাচক দিক আছে, এটা স্বীকার করতে হবে। যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাত, এগুলো কিংবা ব্যবসা করার কস্ট অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি, এগুলোর ক্ষেত্রে সরকার একটা মানে তার যে একটা রিফর্মিস্ট দৃষ্টিভঙ্গি আছে এটা সে বোঝাতে চেয়েছে, এটা তার আকাঙ্ক্ষা। এখন বাজেট মানে তো ধরেন এটার সাথে আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা মিল আছে, যে আপনি একটা বিল্ডিং ডিজাইন করলেন, তাতে তো বিল্ডিংটা হয়ে গেল না, এরপর বিল্ডিংটা বানাইতে হবে, মানে এক্সিকিউট করাটা। বাজেটের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাজেটটা এক্সিকিউট করা। তো যে আকাঙ্ক্ষাটা আমরা বুঝতে পেরেছি এবং ওভারঅল এটা হয়তো ভালো, এবং অনেক বিশেষজ্ঞরাও এটা মতামত জানিয়েছেন যে একটা মানে চিন্তা আছে এর পেছনে, একটা আগের গভর্নমেন্টগুলোর তুলনায় একটা চিন্তা এর পেছনে আছে। কিন্তু এখানে যেটা সমস্যায় দাঁড়াবে, যেমন আপনি বললেন যে এটা কিন্তু সাধারণত আগের বছরের তুলনায় পরের বছরের বাজেটে কিছু বরাদ্দ সরকার এমনিতেই বাড়ায়, মানে বাজেটের আকারটা বড় থাকে। কিন্তু এবার কিন্তু সেটা অনেক বেশি, 17% বেড়ে গেছে। তার মধ্যে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে 6,95,000 কোটি টাকা হচ্ছে এবার রেভিনিউ টার্গেট। এখন বাজেটটা দাঁড়িয়ে আছে অনেকগুলো অনুমানের উপরে, যদি এটা ঠিক থাকে, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে ওরকম হবে, এরকম অনেকগুলো জিনিস ধরে নিয়ে তারপর সরকার করতে হয়েছে, তাতে সমস্যা নেই। কিন্তু এই বাজেটটা আপনাকে এক্সিকিউট করতে হবে 1 বছরের মধ্যে, আপনি তো এটা 5 বছর পাচ্ছেন না। তো এই 1 বছরের মধ্যে আপনার এই যে 6,95,000 কোটি টাকা আপনি রেভিনিউ টার্গেট ধরেছেন, এটা অনেকেই বলছেন যে এটা প্রায় অসম্ভব। কেন? কারণ এই যে অর্থ বছরটা, কারেন্ট অর্থ বছর আমরা আছি, এখানেও কিন্তু অলরেডি এনবিআর এর 1 লক্ষ কোটি টাকার উপরে তার ঘাটতি আছে। এখন এনবিআর তো রাতারাতি ঠিক হয়ে যাবে না, এই প্রতিষ্ঠান ঠিক করার জন্য আইএমএফও চাপ দিচ্ছে যে আপনাকে ওই যে নীতি এবং ব্যবস্থাপনা আলাদা করতে বলছে, এনবিআর এর অটোমেশন বাড়াতে বলছে, অনেকগুলো কথা তারা বলছে। এখন যদি এই 6,95,000 কোটি টাকা তাকে ওঠাতে হয়, মানে প্রায় 7 লক্ষ কোটি টাকা, তাহলে রেভিনিউ প্রবৃদ্ধির হার 45% বাড়তে হবে, যেটা বাংলাদেশ ইতিহাসে হিস্টোরিক্যালি আছে 27%, মানে আপনাকে 45% বাড়াইতে হবে। এছাড়াও আরেকটা যেটা এই বাজেটের প্রধান ফিচার আমি মনে করি, সেটা হচ্ছে 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে পরিচালন ব্যয় হচ্ছে 6,38,000 কোটি টাকা। তাহলে বাকি আরও যে 3 লক্ষ কোটি টাকা এটা উন্নয়ন বরাদ্দ, সেই উন্নয়ন বরাদ্দের আবার 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ। ফলে এখানে আপনার যেটা, যদি সরকার আপনার এমনিতেই এখনই আপনার ঘাটতিটা আছে 2.5 লক্ষ কোটি টাকা, 2.5 লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই ঘাটতি দিয়ে আপনি শুরু করেছেন, তারপর যদি আপনি এই 6,95,000 কোটি টাকার টার্গেটটা ফিল আপ করতে না পারেন, তাহলে আপনাকে ঋণের দিকে যেতে হবে স্বাভাবিকভাবেই। অলরেডি কিন্তু সরকার বলেছে যে 1,12,000 কোটি টাকা তারা অভ্যন্তরীণ ঋণ নেবে। তো আপনার ঋণ আদায়ের বা ঋণ নেওয়ার দুটো সোর্স, একটা হলো বাইরে থেকে, একটা দেশের ভেতরে। দুটোর ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ইম্প্যাক্ট পড়বে। বাইরের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আরও বেশি শর্ত দেবে, বিশেষত আইএমএফ তো সোশ্যাল সেফটি নেট এগুলো পছন্দ করে না, ভর্তুকি কমাতে বলে, অভিন্ন ভ্যাট তৈরি করতে বলে, এক্সচেঞ্জ রেট বাজারের হাতে ছেড়ে দিতে বলে, অনেকগুলো বক্তব্য তাদের আছে এবং আমাদের তাদের সাথে কিছু ইস্যু আছে অলরেডি, সেই ইস্যুগুলো আনসেটলিং। ফলে আপনাকে আরও কঠিন শর্তের মধ্যে পড়তে হতে পারে এটা যদি আপনি বৈদেশিক ঋণের দিকে যান। অভ্যন্তরীণ ঋণের, সরকারের অভ্যন্তরীণ ঋণ সরকার বেশি নিলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বেসরকারি খাতে এটার উপর একটা চাপ পড়বে, এবং বেসরকারি আপনার তো 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করার একটা টার্গেট সরকারের আছে। এখন বেসরকারি খাতে আপনি যখন এটা যখন স্কুইজ করবে, তখন সেখানে বিনিয়োগ কমবে, সেখানে কর্মসংস্থান কমবে, সেখানে ঋণ দেওয়ার ব্যাংকগুলোর ইনসেন্টিভও কমে যেতে পারে। আর তাছাড়া আমাদের এই মুহূর্তে ব্যাংকগুলো খুবই নাজুক অবস্থায় আছে, ইসলামী ব্যাংক নিয়ে একটা টার্মোয়েল চলছে, এটার প্রভাব অন্যান্য জায়গায় পড়ছে, ফলে ব্যাংকিং সিস্টেমটা একটা চেইনড রিয়াকশনের মধ্যে আছে। এইরকম অবস্থায় এই বাজেটে যে ঋণ যদি আপনি ব্যাংকগুলোর কাছ থেকে নেন, তাহলে সেটা ব্যাংকগুলোকে আরও দুর্বল করতে পারে এবং সার্বিকভাবে এটা মূল্যস্ফীতি সহ অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। এখন সব কথা হচ্ছে যে আমরা চাই সরকারের এই বাজেট সফল হোক, কিন্তু যেটা আবারও বক্তব্য যেটা সবাই বলছে যে এখানে একটা এই মুহূর্তে বাস্তবতার এই এত বড় একটা প্রত্যাশার এর মধ্যে একটা বিরাট ঘাটতি আছে। এখন যদি এটাকে আপনার পূরণ করতে হয়, তাহলে সরকারকে অনেক বেশি আপনার দক্ষতার পরিচয় দিতে হবে এবং অর্থমন্ত্রী যেগুলো বলছেন সেগুলোকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা আমরা দেখি সরকার কতটুকু চ্যালেঞ্জটা পূরণ করতে পারে। রাকিব, সাথে আমি আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বাজেট নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা ছিল, ওইটা কিন্তু প্রত্যাহার করে দিচ্ছে সরকার। এটা নিয়ে কিন্তু এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। তো অনেকগুলো বিষয়ে আসলে পজিটিভ আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে রাজস্ব আহরণ, এইটা অনেক বেশি টার্গেট।
এই স্বপ্নটা কিভাবে তারা আর্ন করবে আমি জানি না। আপনার কাছে কেমন মনে হয় বাজেটটা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, বাজেট হচ্ছে কি আসলে শুধুমাত্র সংখ্যার খেলা না। বাজেট একটি দেশের, একটি রাজনৈতিক দলের, একটি জাতির অর্থনৈতিক দর্শন। তো বাজেটটা আমাদের গতানুগতিক যে বাজেটটা ছিল আগের বারে যে বাজেটগুলো হতো তার চেয়ে একটু ডিফারেন্ট, এবং এই বাজেটটার মধ্যে একটা ইনক্লুসিভনেস আছে, একটা প্রো পিপল জিনিস আছে। কারণ আমি আগে একটু নেগেটিভিটি আছে ডেফিনেটলি, চ্যালেঞ্জটা বেশি। আমি এখানে নেগেটিভিটি চ্যালেঞ্জটা বেশি বলবো। ধরেন এখানে নতুনত্ব যে জিনিসটা আমার কাছে মনে হলো, ধরেন এখানে সরকার 6টি রোগের জন্য, 6টি ক্রনিক ডিজিজের জন্য মান্থলি বা বাৎসরিক 1 লক্ষ টাকা ভাতা, যেমন কিডনি ডিজিজ, ক্যান্সার, এই জাতীয় রোগগুলার। তারপরে আপনি দেখেন এখানে 65 বছরের উপরে যারা, তাদের রেল ভাড়া ফ্রি এবং মেট্রো রেলে 25% কমে যাওয়া। তো আসলে যে এই যে ওয়েলফেয়ার একটা সোসাইটি বা ওয়েলফেয়ার কান্ট্রি তৈরি করার যেটা প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখছি, আপনি যদি অন্যান্য যেগুলো বলেন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, এগুলা, তো এটা কিন্তু এটার মধ্যে একটা মানে যুক্ত করা হচ্ছে। তারপরে 41,000 পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হচ্ছে। এখানে অনেক ভালো ভালো উদ্যোগ রয়েছে। এবং যখন আপনার 41 লাখ না, 41 লাখ, হ্যাঁ 41 এই লক্ষ, অর্থ বছর হ্যাঁ 41 লক্ষ। যাই হোক, এখন এই সবগুলো জিনিসগুলো ভালো। মূল সমস্যা কিন্তু আমি আপনি সবাই জানি, মানে তুষার ভাই যেগুলো বলছে অ্যাড্রেস করছে, আমি আর বাড়তে চাই না, আমি জাস্ট একটু যোগ করি। ধরেন আমাদের এই মূল সমস্যা হচ্ছে কি, এবারের আমাদের যে এই সরকারের একটা মেইন টার্গেট হচ্ছে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি করা। কিন্তু এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে এবছরের লাস্টে 3.49%। এখন 2034 সালে আপনার $1 ট্রিলিয়ন যেতে হলে আপনার লাগবে হচ্ছে 8 থেকে 9%। তার মানে আপনার এখানে একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তিনি এই বাজেটে 6.5% করতে চান। 6.5% করলে কিন্তু আপনি আলটিমেট টার্গেটে পৌঁছাতে পারছেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনার যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি কিন্তু আপনার, উনি বলছে যে 7.5%-এর নিচে রাখতে চায়। আমাদের কিন্তু এই মুহূর্তে চলতি অর্থ বছরে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, 10 থেকে 14%, যেখানে ভারতে মাত্র 4.1%, ভিয়েতনামে মাত্র 3%। সুতরাং এই জিনিসগুলা সরকারকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে ওই সারথী সাহেব যে কথাটা বলছে যে আপনি এই সরকার কিন্তু একটা লক্ষ্যমাত্রা আছে যে 1,12,000 কোটি টাকা ইন্টারনালি তারা লোন নেবে। এতে সমস্যা হয় কি, ধরেন আপনার বেসরকারি খাতে কমে যায়, এবং সরকার যদি এটা করে, আরেকটা জিনিস হচ্ছে কি, সরকার কিন্তু বন্ড ঋণ নেয়, বন্ড ঋণ নিলে তখন কিন্তু ওখানকার আবার সুদ কমে যায়। তো এই জিনিসগুলা সরকারকে মানে অ্যাকোমোডেট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, ধরেন আমাদের এবারের বাজেটের 1/3 কোনো প্রবৃদ্ধি এবং কোনো আসলে মানে এটা কোনো কাজে লাগবে না। একটা হচ্ছে ধরেন আপনার সুদ পরিবহন, মানে ঋণটা মকুব করা। একটা হচ্ছে আপনার যে প্রথম দফে যে পে স্কেলে 35,000, মানে এটা কোনো উৎপাদনশীলতা নাই। তারপর আবার একটা হচ্ছে আপনার বিদ্যুৎ খাতে 62,000, মানে 1/3 টোটালি নাই। তো সুতরাং এই জিনিসটাও সরকারকে আমলে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, মাননীয় অর্থমন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছেন, যে উনি বলেছেন যে আমরা আশা করব পে স্কেল ভাড়াটা দুর্নীতিটা কমবে। কিন্তু বাংলাদেশে কালচারে কি এটা কি হ্যাঁ এটা কি সম্ভব? আপনি বলেন, যে দুর্নীতি করবে তার বেতন 50,000 5 লাখ হলো, সে দুর্নীতি করবে। যখন তার বেতন বাড়বে দুর্নীতির রেটও তার বাড়বে। সুতরাং এই জিনিসটা সরকারকে মনিটরিং করা খুবই চ্যালেঞ্জিং। এবং আমি যেটা মনে করি, ধরেন এক্ষেত্রে আমি একটা উদাহরণ আপনাকে দিই। মালয়েশিয়ার একটা উদাহরণ আছে, সুন্দর একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে ধরেন মালয়েশিয়াতে যখন আপনি পে স্কেল বাড়ায়, 2012 সালে তার 3 ধাপ বাড়ায়, তো পে স্কেল যখন বাড়ায় তখন তারা বলছে যে আমরা ডিজিটাল সেবাটা বেশি করব। এতে আমাদের ফাইল নিষ্পত্তির হার 40% নিচে কমে যাবে, এবং আমাদের নাগরিক সন্তুষ্টিটা 70% পড়বে। এতে হবে কি, উৎপাদনশীলতা তাদের 22% মধ্যে বেড়েছে। ইউনিভার্সিটি অফ ডুসেনবার্গ তারা বলেছেন সরকারি বেতন 10% বাড়ালেও যদি জবাবদিহিতার সুযোগ না থাকে, সেক্ষেত্রে মূল্যস্ফীতি আরো বেশি বাড়ে। সুতরাং এই জিনিসগুলোকে কম্পেনসেট করা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। এবং বাজেটটা সফল করার জন্য সবচেয়ে বেশি যে জরুরি, সেটা হচ্ছে সুশাসন এবং জবাবদিহিতা। এবং এই সুশাসন জবাবদিহিতা না করতে বললে আপনি 9 লক্ষ কোটি কেন, আপনি 20 লাখ কোটি টাকা দিলে ওটা ঘাটতি থেকে যাবে, এবং এটা মানে অ্যাপ্লাই করতে পারবেন না। সেটা আমি মনে করি যে সরকার একটা তার সুবুদ্ধ গুডউইল রয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে ধরেন সরকারের আপামর যে চ্যালেঞ্জ এবং আপামর যে সংস্কারগুলা, মানে এটা আমি জুলাই সংস্কার কথা বলতেছি না, সরকারের যে ইকোনমিক কাঠামো যে সংস্কার পুনর্গঠন। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের কিন্তু বিগত কয়েক বছর থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই যেটা বলি, এটা কিন্তু কমতেছে, বিদেশি বিনিয়োগ। সুতরাং বিদেশি বিনিয়োগের জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য সরকারের দায়িত্ব। আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে কি, ধরেন এই যে আনসার্টিনিটি, ওয়ার্ল্ডে যে আনসার্টিনিটি, যেমন আমরা যারা নির্ভর কান্ট্রি, আমরা এলএনজি ডিপেন্ডেন্ট কান্ট্রি, এগুলো যদি আগামী তার বেশি থাকে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগটা কমে যাবে। সুতরাং এগুলোর জন্য মুক্ত বাজার অর্থনীতির জন্য সরকার কি পদক্ষেপ নেয় আকৃষ্ট করার জন্য, একই সাথে সারথী হিসেবে যেটা বলছেন যে সরকারের যে রূপরেখা, কর্মসংস্থান তৈরি, একই সাথে কর্মসংস্থান তৈরি করতে হবে, কারণ আপনার শ্রমিক বাজারে কিন্তু নতুন কিন্তু লোড বাড়বে। তো সুতরাং এই জিনিসগুলো করাটা সরকারের চ্যালেঞ্জিং। আমি মনে করি যে সরকার যদি সুশাসন এবং জবাবদিহি নিশ্চিত করতে পারে, তাহলে আমি মনে করি 60 to 70% সরকার সফল হবে এখানে। আদারওয়াইজ কিন্তু মানে সরকার কিন্তু এটা কিন্তু সরকারের জন্য ক্ষতি হবে। আলাউদ্দিন ভাই, এই যে
রাকিব এবং তুষার ভাই যে বললেন যে আসলে সংস্কারের একটা আছে, মনোভাব আছে, কিন্তু কিভাবে করবে সেটার কিন্তু কোনো দিক নির্দেশনা নাই। আপনার কাছে কি মনে হয় বাজেট ঠিক সরকার না, এইবারের বাজেট আসলে যেটা আপনি দেখবেন যে খুব মোটা দাগে প্রত্যেক থিঙ্ক ট্যাঙ্ক বলেন, প্রত্যেক আপনার অর্থনীতিবিদদের মোটামুটি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে একটু ভালো বাজেট হয়েছে। আসলে এটার হওয়ার একটা কারণ আছে ভালো বাজেট। আপনি বিএনপি দেখবেন যে খুব নির্বাচনের আগে থেকেই যে কর্মসূচিগুলো নিয়ে ওরা মানে খুব ফাইট করছিল, যেটাকে অনেকে আবার স্যাটায়ারও করেছে অনেক বিষয় নিয়ে, ফ্যামিলি কার্ডের ব্যাপার, কৃষক কার্ডের বিষয়ে, সেগুলো কিন্তু তারা বাজেটে প্রত্যেকটা বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে তারা রেখেছে, খুব মানে ব্যাপকভাবেই রেখেছে। এই বাজেটের বাস্তবায়ন নিয়ে খুব কথা হচ্ছে, তাই না? দেখেন গত আপনার ব্যাংক ঋণের যে আপনার ঘাটতি বাজেট তো 3.6% আছে এইবার। ডক্টর ফাহমিদা খাতুনের একটা লেখাতেও আছে যে বিশ্বব্যাংকের অনুযায়ী আপনি 3.6% বা এর বেশিও আপনি রাখতে পারেন ঘাটতি বাজেট। আপনি 20 কোটি মানুষকে অ্যাকোমোডেট করার জন্য বড় বাজেট দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই আসলে বর্তমানে যে আপনার বর্তমান সামাজিক অবস্থা। সবাইকে ইনক্লুড করা মানেটা কি? সবাইকে ইনক্লুড করা মানে যে সবাই যেন বেনিফিশিয়ারি হয়, প্রত্যেকটা মানুষ, আপনি আমি উনি সবাই যেন বেনিফিশিয়ারি হয়, এটাই হলো সবাইকে ইনক্লুড করা, ইনক্লুসিভনেস থাকা আর কি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনার এখানে সামাজিক সুরক্ষা খাতটাকে আপনি দেখবেন যে আগের বাজেটগুলো আপনি দেখবেন যে সবসময় কিন্তু ট্যাক্স আপনার বাড়াচ্ছে, বিভিন্ন খাতে খাতে ট্যাক্স বাড়াচ্ছে, এখানে ট্যাক্স বাড়াচ্ছে এবং বিভিন্ন খাত কমিয়ে নিয়ে আসছে আপনার কিন্তু এখানে দেখবেন যে আপনার ট্যাক্স আপনার বরঞ্চ কমানো হচ্ছে। আপনি মশলার ট্যাক্স পর্যন্ত কমায় দেওয়া হয়েছে, কারণ কি আপনার 60টা নিত্য প্রয়োজনীয় পণ্যের ট্যাক্স কমানো হয়েছে। এটার ইফেক্ট তো আস্তে আস্তে পড়বে বাজারে, তাই না? 60 ধান চাল গম সবকিছু উৎসে কর কমানো হয়েছে, সুতরাং এগুলো ইফেক্ট আসবে। আমি একটু ঋণের ব্যাপারটা বলি যে 1,18,000 টাকা গত বছর ঋণ নিয়েছে অর্থমন্ত্রী, সেটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছেন। এবার ড্রপ করে সেটা কিন্তু 1,12,000 কোটি টাকা উনি প্রাক্কলন করে যে ব্যাংক ঋণ নেবেন। তার মানে কি আপনার প্রায় 7,000 টাকা বা 6,000 কোটি টাকা কমলো। আপনার দুইভাবে লোন নিতে হবে, আপনার বিদেশ থেকে আপনি যেমন লোন পাবেন, আরেকটা হচ্ছে যে আপনার যে বৈদেশিক ঋণের কথা যেটা বলা হচ্ছে, বৈদেশিক ঋণ পাবে কিনা। দেখেন গত অন্তর্বর্তী সরকার বৈদেশিক ঋণ পেয়েছিল 58,000 কোটি টাকা। তখন ফাউজুল কবির খান আপনার যোগাযোগ উপদেষ্টা, উনি বলেছিলেন যে উনি একটা ইনভেস্টমেন্টের জন্য সৌদি আরব গিয়েছিলেন, একটা ডকুমেন্টেড প্রথম আলোতে। তারপর সৌদি আরবের গভর্নমেন্ট বলছে, সরকার বলতেছে তোমরা যেহেতু অন্তর্বর্তী সরকার, তোমরা যেহেতু ইলেক্টেড না, তোমাদেরকে আমরা এফডিআই দিব না, আমরা এফডিআই রাজনৈতিক সরকারকে দিব। এটা তো খুবই কমন সেন্সের বিষয় যে ওরা 58,000 কোটি টাকা পেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকারের সঙ্গে এফডিআই এর পরিমাণ অনেক বাড়বে। আর আমাদের কূটনৈতিকভাবে আমরা কতটুকু সফল আপনি দেখেন, জাতিসংঘে সাইপ্রাস 2016 সালে আপনার ওদের প্রার্থিতা ডিক্লেয়ার করে আপনার আমাদের সাথে 3 মাসের মধ্যে হারছে আপনার ভোটাভুটিতে। আমরা পাইছি 99 ভোট, ওরা পাইছে 91 ভোট, রাইট? এরকম কিছু একটা। তো সুতরাং এখানে সরকারের অবশ্যই আপনার নিজস্ব একটা সক্ষমতার বিষয় আছে, এবং রাজনৈতিক সরকারের সক্ষমতা কিন্তু অন্য যে কোনো সরকারের সক্ষমতা থেকে অনেক বেশি থাকে এফডিআই আপনার আকর্ষণ করার জন্য। এই সরকার আপনি দেখেন আপনি বললেন যে স্বাস্থ্য খাতের যে আপনার যে ব্যাপক যে একটা আপনার উপজেলা কমপ্লেক্স, প্রত্যেকটা উপজেলা কমপ্লেক্সকে আপনার 100 শয্যা বিশিষ্ট করেছে। এটা বেনিফিশিয়ারি কি আপনার সবাই হবে না? 50 শয্যা থেকে 101 শয্যা করা মানে কি? মানুষের আপনার গতিশীলতা কিন্তু আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজেশন হওয়া, রাইট? আপনি 50 শয্যা থাকলে ডেফিনেটলি সে জেলাতে আসবে, জেলা থেকে বিভাগে আসবে, বিভাগ থেকে ঢাকায় আসবে। তো যখন আপনি ওখানে আপনার যে উপকরণ আপনার হার্টের বা এই উপকরণগুলো আপনি যখন পৌঁছায় দিবেন, যখন এই চিকিৎসা ব্যবস্থাটাকে আপনি ডিসেন্ট্রালাইজেশন করবেন, তখন স্বাভাবিকভাবে মানুষের কিন্তু এই যে চাপটা ঢাকার উপর কমবে। এভাবেই এটাই ইনক্লুসিভনেস, যে আমি আমার উপজেলাকে ইনক্লুসিভ করতেছি। নাম্বার 2, আপনি দেখেন যে এই যে হার্টের রিংয়ের দাম কমানো, কিডনি ডায়ালাইসিসের ফিল্টারের দাম কমানো, যেটা মানে কড়া সমালোচক বিএনপির অর্থনীতিবিদরা, সিপিডি থেকে শুরু করে সানেম থেকে শুরু করে তারা পর্যন্ত বলতেছে দিস ইজ ভেরি গুড জেস্টার, সামথিং লাইক দিস হোয়াট ইজ গোয়িং টু বি ভেরি গুড ফর দ্য পিপুল। ঠিক আছে, এখন বাস্তবায়নের ব্যাপারে আপনি ঠিক আছে বলতে পারেন যে 6,95,000 কোটি টাকা, এটা আমি আমার একটা লেখা প্রথম আলোতে দিয়েছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে পাবলিশ হবে। তো এটা বাস্তবায়নে অবশ্যই এত টাকা রাজস্ব আহরণ, বাংলাদেশের মতো দেশে কতজন রাজস্ব দেয়? আমরা হয়তো এখানে 4-5 দেই, মানে সরি কতজন কর দেয়? 2.2% মানুষ কর দেয়। আসলে তো কর তো অনেক মানুষের দেওয়া উচিত। হ্যাঁ, প্রত্যেকে যারা টিন আপনার মানে এনজয় করে, ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেট নাম্বার যাদের আছে, তাদের প্রত্যেকের করের আওতায় নিয়ে আসা উচিত। আরেকটা কথা খুব বলা হচ্ছে যে ব্যাংকে যারা আপনার অ্যাকাউন্ট করবে তাদের টিন থাকতে হবে। তো এখনো তো সেটাই আছে, মানে এখন তো নাই, এরকম নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে একদম রুরাল লেভেলে,
রুরাল লেভেলে হয়তো কৃষক বা এদের 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 ব্যাপারে হয়তো বলা হইতে পারে, সেখানে কিন্তু সরকার একটা সোশ্যাল সেফটি নেট তাদেরকে দিচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। এবার কিন্তু 42,50,000 মানুষকে কৃষক কার্ড দেওয়া হবে। ভাই যেটা বলল 41 লক্ষ আপনার মানুষকে আপনার ফ্যামিলি কার্ডের আওতায় আনা হচ্ছে। পরিবেশ ও জলবায়ু নিয়ে একটা বিরাট ধরনের আপনার কর্মযোগ্য আছে। প্রত্যেকটা খাতকে কিন্তু টাচ করা হয়েছে, এমন কোনো খাত আপনি পাবেন না যে টাচ করে নাই আপনার। এবং সবচেয়ে আমি যেটা প্রথমেই বললাম, এই যে ট্যাক্স যে আপনার কমিয়ে দেওয়া প্রত্যেকটা বিষয়ে, এটা কিন্তু একটা মানে সাহসী সিদ্ধান্ত। আর এই কর কাঠামোটা সরকার মনে হয় ওনারা আপনার করের যে বিস্তৃতি করবে এবং সবাইকে মানে যারা কর দেওয়ার যোগ্য তাদেরকে করের আওতায় এনেই এটার কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করবে। তাদের অবশ্যই ওই লক্ষ্যমাত্রা আছে। শরৎ তুষার, আমরা আসলে বাজেটের কথা বলছি, কিন্তু সুশাসন না হলে একটা দেশের এগিয়ে যাওয়া কঠিন। তো সেই ক্ষেত্রে সুশাসন মানে আপনাকে দুর্নীতি কমাতে হবে, আপনার গুড গভর্নেন্সের জন্য যেগুলো দরকার। কয়েকটা গুরুত্বপূর্ণ সরকার 3 মাসের বেশি হলো জায়গা কিন্তু এখনো পূরণ করা হয়নি। যেমন দুদক, দীর্ঘদিন ধরে দুদক খালি পড়ে আছে। মানবাধিকার কমিশন নিয়ে নানা রকমের কথাবার্তা শোনা যাচ্ছে। তো এইগুলোতে সরকার কেন গুরুত্ব দিচ্ছে না, আপনার কাছে কি মনে হয়? দেখেন, ওই যে অর্থমন্ত্রীর একটা কথা যে উনি পে স্কেল বাড়ানোর যে অন্য জাস্টিফিকেশন থাকতে পারে, কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা একেবারেই সঠিক না। আপনার বরং উচিত হচ্ছে দুদককে শক্তিশালী করা, যেটা আপনার ইলেকটোরাল প্লেজের অংশ, 31 দফার অংশ, যে দুদককে তারা স্বাধীনভাবে কাজ করতে দেবে যাতে করে দুর্নীতিকে একেবারে কমিয়ে আনা যায়। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়ে দিলে তাদের দুর্নীতি কমে, এটা কিন্তু এক ধরনের স্বীকৃতি বা স্বীকারোক্তি যে তারা দুর্নীতি করে। এবং এটা মানে এক্সিস্টিং যে বেতন কাঠামো আছে সেটাতে তারা দুর্নীতি করছে, এবং আমলাদের এটাতে আসলে বিব্রত হওয়া উচিত ছিল, এবং তারা কিন্তু এটা খুশি খুশিভাবে মেনে নিচ্ছে। ফলে আপনার এই যে বিরাট বাজেটে যে ডিজাইনটা করা হয়েছে, এটা তো নানা দিক নিয়ে আমরা আলোচনা করছি এবং স্বাগতও জানিয়েছি, ক্রিটিক্যালি স্বাগত জানিয়েছি। কিন্তু স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিকতা যদি না থাকে, এবং আমি যেটা বললাম যে অনেকগুলো জিনিসের উপর, অনেকগুলো অনুমানের উপরে এটা ঠিক হবে, তারপর এটা ঠিক হবে, তারপর এটা ঠিক হবে, এরকম অনেকগুলো অনুমানের উপর দাঁড়িয়ে কিন্তু এই বাজেটটা আপনাকে দিতে হয়েছে, যাতে কোনো অসুবিধা নাই। কিন্তু ওইগুলো আগে ঠিক হতে হবে। যেমন এনবিআর এর এফিসিয়েন্সি, একটা অনুমান আছে যে এনবিআর এবার অনেক এফিসিয়েন্টলি কাজ করবে। তো সেইগুলো যে আপনাকে, সেই প্রতিষ্ঠানগুলো যেন সেভাবে কাজ করতে পারে, সেই রোডম্যাপটা কিন্তু তৈরি করতে হবে। এবং কিভাবে আপনি পয়সাটা খরচ করছেন, জনগণের টাকা, সেটা একটা স্বচ্ছতা এবং একটা অটোমেটিক প্রক্রিয়া থাকতে হবে। বিশেষত এই যে সোশ্যাল সেফটি নেট, ওয়েলফেয়ার স্টেট, আমাদের মতো দেশে আমরা কিন্তু সর্বজনীন ওয়েলফেয়ার যেটা, সেটা চালাতে পারবো না। আমাদের টার্গেটেড ওয়েলফেয়ার করতে হবে, এবং টার্গেটেড ওয়েলফেয়ার করার জন্য আপনাকে দেখতে হবে যে আপনি যে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন, এটাতে এই পাইলট প্রকল্পে কিন্তু অনেকগুলো ত্রুটি বেরিয়ে এসছে। ওই করাইল বস্তিতেও, যেখানে প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন, কিংবা সারা দেশে এখন পাইলট প্রকল্পে এরকম ত্রুটি বের হবে, সেটা খুব অসুবিধা নাই। এখন সামনে যখন আপনি 41 লক্ষ পরিবারকে দেবেন, তখন যেন যারা পাওয়ার তারা পায়। এখানে একটা বড় বাধা হবে, আমি এটা আপনার এখানে আরেকবার এসে বলেছিলাম যখন শুরুর দিকে, যে ওই যে সরকারের যে রাজনৈতিক কাঠামো স্থানীয় পর্যায়ে, তারা কিন্তু চাইবে, যেহেতু সামনে স্থানীয় সরকার নির্বাচন, তাদের এখানে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকতে পারে। তারা প্রতিশ্রুতি দিতে পারে, অনেক ক্ষেত্রে ফলস প্রতিশ্রুতি, সরকারের ইন্টেনশনের বাইরে গিয়ে সে বলতে পারে যে তুমি আমাকে ভোট দিলে তোমাকে ফ্যামিলি কার্ড দেবো। হয়তো এটা সরকারের কোনো পরিকল্পনাই না, কিন্তু তারা এই কাজটা করবে, তারা সরকারকে বিতর্কিত করার জন্য চেষ্টা করবে। কারণ তৃণমূলের সাংগঠনিক কাঠামো কিন্তু আপনি খুব বেশি বদলে ফেলতে পারেন নাই। এই জিনিসগুলো যদি সরকার একেবারে স্ট্রিক্ট থাকে এবং প্রশাসনকে স্বচ্ছভাবে কাজ করতে দেয়, যারা বেনিফিশিয়ারি হওয়া উচিত বা যারা ডিজার্ভিং তারা পাচ্ছে, এটা নিশ্চিত করতে পারে। এবং কোনো ক্ষেত্রে অনিয়ম হলে, ব্যত্যয় হলে, বিরোধী দল বলেন কিংবা সাধারণ জনগণ বলেন, তারা যেন অভিযোগ করার একটা সরাসরি হটলাইন একটা থাকা উচিত। আপনি স্থানীয় পর্যায়ে ইউএনওর কাছে অভিযোগ করে, কোনো ধরেন একটা অনিয়ম হয়েছে ফ্যামিলি কার্ডে, তাহলে এই যিনি ভুক্তভোগী তিনি কোথায় অভিযোগ করবেন, তার একটা সরাসরি ওই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্ভবত এটা পরিচালনা করবে, সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় সরাসরি চিঠি পাঠিয়ে হোক, হটলাইনে হোক, তার কথা বলার জায়গায় থাকতে হবে। আপনি যেটা ইউএনওর কাছে যদি অভিযোগটা করেন, এই অভিযোগ আর সরকার পর্যন্ত পৌঁছাবে না। ফলে এটা যদি সরকার করতে পারে, তাহলে এই প্রকল্পটা সফল হবে, এবং এই সামাজিক সুরক্ষা খাতের এই প্রকল্প সফল হওয়ার দরকার আছে। শরৎ তুষার, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কয়েকদিন আগে জামাত শিবিরের এক ছেলে গুম হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল, এবং গুম কিন্তু একটা সেন্সিটিভ অভিযোগ। কিন্তু আমরা, এবং এর জন্য জামাতের আমির পর্যন্ত উদ্বেগ জানিয়েছিলেন। কিন্তু আজকে আমরা দেখলাম যে ঘটনাটা ভিন্ন। আপনি নিশ্চয়ই জানেন যে ঘটনাটা কি। তো আমরা সব কিছুকেই কেন পলিটিসাইজ করছি? যে আপনাকে আবার ধন্যবাদ। আমি আর বাজেট বিষয়ে গেলাম না, আমি আপনার বিষয়ে থাকি। সেটা হচ্ছে, ধরেন আপনি যে কথাটা আসলে দেখুন, আসলে গুম এত একটা সেন্সিটিভ বিষয়, এবং আমি মনে করি যে ধরেন হাসিনার আমলে যতগুলো হাসিনা অপরাধ করেছে, মানে 5th আগস্টের জুলাই কেন্দ্রিক ছাড়া
তার মধ্যে সবচেয়ে দুটো বড় অপরাধ হচ্ছে, একটা হচ্ছে গুম, একটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা। রাইট। এবং সেখানে আপনি দেখেন এই গুম এত বড় একটা সেন্সিটিভ জিনিস, এই গুমের আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এটার একটা ভিকটিম, এবং গুম জিনিসটাকে এত একটা ফানি জিনিস বানাই ফেলছে ওরা। আপনি দেখেন যে জিসান আলমের কথা বলছেন, সে জিসান আলম কিন্তু বিধবা নারীকে ধর্ষণ এবং সন্তান নষ্ট করার কারণে আত্মগোপনে গেলেন। Right. আয়শা বললো এটা প্রমাণিত, মামলা হলো উল্টা। আরো জামাতে আমির করলো কি, উনি ফেসবুকে একটা পোস্ট মেরে দিল, উনি জামাতের আমির, বিরোধী দলের নেতা, কাগজ কলমে বিরোধী দলের নেতা, অফিসিয়ালি বিরোধী দলের নেতা। প্র্যাকটিক্যালি করছে কিনা আমি জানি না, প্র্যাকটিক্যালি বিরোধী দল হতে পারছে কিনা সেটা অন্য আলাপ। তো দেখেন সে জায়গা থেকে উনি একটা নাটক সাজাইছে যে এটা হচ্ছে উনি শিবিরের, মানে ওনাকে আত্মগোপন বা ওনাকে গুম করে ফেলছে। মানে কোনো কিছু যাচাই বাছা ছাড়া, তথ্য যাচাই বাছা ছাড়া জাস্ট একটা ফাও একটা মুখ দিয়ে বলে দিল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, তাকে এখানে পরিচয় দিতে হলে যে আন্তর্জাতিক বিষয় সম্পাদক। 2026 সালে জামাত শিবিরের যে সেক্রেটারি যে প্রকাশ করছে, সেখানে আন্তর্জাতিক বিষয়ের নাম কোনো পদও নাই। তারপরে এটা নিয়ে তারা ডাকসুর জিএস শিবিরের সভাপতি ছিল আগে ঢাকা ইউনিভার্সিটির, ফরাদ, জামাতে আমির, শফিকুর রহমান, তারা এটা নিয়ে ফেসবুক গরম করে ফেললো, এবং গরম করে ফেললো বিএনপি সরকার আবার গুম ফেরত আনলো। পরে বের হওয়ার পর প্রমাণ হলো কি, এটা বের হওয়ার পরে উনি এর আগে উনি ফেসবুক থেকে পোস্টটা ডিলিট করে দিলেন, এবং পোস্ট ডিলিট করার পরে উনি কিন্তু ক্ষমা চাননি। এখন যখন এটা সত্যতা প্রমাণিত উদ্ঘাটন হলো, তারপরে কিন্তু ওনার কোনো বক্তব্য নেই। ইন্টারেস্টিং বিষয়, আপনারা খেয়াল করে দেখেন এই লোকটার আসলে কোনো লজ্জা শরম নাই। কিছুদিন আগে উনি গাজীপুরে দেখবেন এরকম লোক ওই প্রেমিকার সাথে ভাই গেছে, উনি বলছে অপহরণ করে ফেলছে। এখন এই যে জিনিসগুলোকে নিয়ে একটা মকারি করেন আপনারা, মকারি করলে হয় কি, যেটা অরিজিনালি গুম হবে বা অরিজিনালি গুমের বিষয়গুলো, এই জিনিসগুলো হালকা হয়ে যায়, পলিটিসাইজ তো হয়, হালকা হয়, এবং এই জিনিসের গুরুত্ব কমে যায়। সুতরাং আমার মনে করি যে ধরেন তারা এই জিনিসগুলো করতে যায়, আলটিমেটলি কিন্তু বুঝে হোক না বুঝে হোক, কনসিয়াসলি হোক আর আনকনসিয়াসলি হোক অথবা সেমি কনসিয়াসলি হোক, তারা কিন্তু আসলে পুরাতন ফেসিবাদ আওয়ামী লীগের পারপাসে সার্ভ করতেছে। কারণ আওয়ামী লীগ তো বলতো যে কোনো গুম হয় না, আত্মগোপনে ছিল, রাগ করেছিল, অভিমানী ছিল, তারা তো এই জিনিসটা ফেরত আনতে চায়। সুতরাং আমি মনে করি যে রাজনীতি, প্রত্যেকটা জিনিসটা আপনি রাজনীতি করতে পারেন, স্ট্যান্ডবাজি করতে পারেন, এটা পলিটিক্সের পার্ট। কিন্তু গুমের মতো একটা জিনিসকে নিয়ে আপনি বুঝে না বুঝে কিংবা ইন্টেনশনালি যেগুলো করেন, অবশ্যই ইন্টেনশনালি করে। আপনি দেখেন এই যে ইসলাম ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে, ওরা প্রত্যেকটা জিনিস তো ইন্টেনশনালি। তো এখন আমি মনে করি যে বিরোধী দলের এখানে কেউ থাকলে ভালো হতো, মানে জামাতের কেউ থাকলে এখানে ভালো হতো। তো সেই জামাতের আসলে মানে জামাতের জোটের একজন লোক আছে, ওনার কাছে কি জবাব চাবো? ওনার সাথে তো আসলে জামাত প্রতারিত করছে, মানে জোট বাগাবাগি হয়েছে সমঝোতার ভিত্তিতে, ওনার আসলে কিন্তু জামাত উইথড্র করে না, যার কারণে ওনাকে হারতে হয়েছে। তো এখন এই জামাতের এই মানে মকারি বলেন, প্রতারণামূলক রাজনীতি বলেন, কিংবা মানুষকে বিভ্রান্তমূলক রাজনীতি বলেন, এই জিনিসের আসলে বলে আপনি শেষ করতে পারবেন না। এবং ইসলাম ব্যাংক নিয়ে যে ভয়াবহ তথ্য তারা দিচ্ছে, মানে খুবই ও মাই গডনেস, মানে এটা মানে বলে শেষ করা যাবে না। কিন্তু সুতরাং আমি মনে করি যে সরকার আসলে কয়েল ধরানোর মতো জায়গা মতো হাত দিচ্ছে এবং জায়গা মতো আগুনটা লাগাইছে, এই কারণে আসলে জামাত আসলে মাথা খারাপ হয়ে গেছে আর কি। এখন জামাত নিয়ে আমরা কথা বলছি, আমাদের জাতীয় সংসদের মধ্যে কিন্তু জাতীয় পরিবেশটা কিন্তু চমৎকার, কিন্তু বাইরে এসে দেখছি আবার অন্যরকম। ইলেকশন বাজেট ঘোষণার পর দিনই পুরো পড়াটা শেষ না হইতে কিন্তু জামাত ইসলামী আন্দোলনে বের হয়ে গেছে, আন্দোলন শুরু করে দিচ্ছে। মানে জামাত ইসলামী এবং এনসিপির দুইটা দলই কিন্তু আপনার ছায়া বাজেট ঘোষণা করছিল, এবং বাজেটের অনেক কিছুই পড়া শেষ হবার আগেই প্রতিক্রিয়া দেয়া, এই ধরনের রাজনীতি থেকে আমরা কবে বের হতে পারবো? না, আমি ভেবেছিলাম যে এবারই বের হবো। আমি বাজেট অধিবেশনে দেখার সুযোগ হয়েছিল গ্যালারি দর্শকে বসে, আমি স্পষ্টতই দেখেছি ওরা সবাই চুপচাপ ছিল। তো মানে মানে খুলেও দেখে না আর কি বইটা, মানে যে বাজেট যে পড়তেছিল, আমি তাও বিএনপির বিভিন্ন লোকজন আপনার ওরা লেখালেখি করতেছিল বইয়ের মধ্যে বা ইয়ের মধ্যে, বাট ওরা দেখলাম যে চুপচাপ বসে আছে একদম। মানে ওই যে একটা আপনার ব্যাগের মধ্যে মানে প্রায় 4-5, আপনি নিশ্চয়ই দেখছেন বা ভাইয়ারাও দেখছেন হয়তো, তো ওরা বসেছিল। এটা আমি একটু অবাকই হচ্ছিলাম। হ্যাঁ, তো আসলে বাজেট সেশন দেখতে গিয়ে এখানেও আমি দেখলাম যে অনেকেই গল্প করতেছে, ই করতেছে, মানে শুনতেছিল না। তার মানে ওই জিনিসটা আসলে তারা পড়লোই কোন সময়, বুঝলোই কোন সময়। অর্থমন্ত্রীর বক্তৃতাও তো অনেকে দেখলাম এদিকে চলে যাচ্ছে, ওদিকে চলে যাচ্ছে জামাতে, ফোন টিপতেছে। হ্যাঁ, তাদের আসলে তাদের যে মুনাফিকি দৃষ্টিভঙ্গি, আসলে এটা আসলে আজকে নতুন না, তো এটা তো আপনার সেই স্বাধীনতার আগে থেকে এই ধরনের চিন্তা ভাবনা তাদের। এটা সারোয়ার ভাই হয়তো একটু মাইন্ড করতে পারে, কিন্তু তারা আসলে এক ধরনের মুনাফেক, নাম্বার 1 মুনাফেক। মানে এটা তাদের কথা এক ধরনের, কাজ এক ধরনের, যেটা গুম নিয়েও সে বললো আর কি, মানে খুব সুন্দরভাবে বলছে গুমের কথাটা। কিন্তু দেখেন গুমটাকে একটা মানে একটা মকারির পর্যায়ে নিয়ে গেছে। আপনি দেখেন সে ধর্ষণ করলো, সে ভ্রূণ নষ্ট করলো, সে নিজে আত্মগোপনে গেলো, আর একটা আমির বিরোধী দলীয় নেতা সে স্ট্যাটাস দিয়ে দিল আমি আপনার মানে কি বলে আমার গুম করে ফেলছে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তো এটা খুবই মানে আসলে ওদের কাছ থেকে আপনি যেটা পয়েন্ট আউট করার চেষ্টা করছিলেন যে বাজেটটাকে পড়ে তুমি বরঞ্চ তার চেয়ে এনসিপিকে আমার যথেষ্ট মনে হয়েছে, আপনার প্র্যাগমেটিক মনে হয়েছে বা প্রগ্রেসিভ মনে হয়েছে। হ্যাঁ, নাহিদ ইসলাম, এমনিতে ব্যক্তিগতভাবে নাহিদ ইসলামকে পছন্দ করি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে, কারণ আমরাও তখন, আমার আম্মা তখন ক্যান্সারে আপনার হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে আমি
ওখানে জয়েন করেছিলাম ইয়েতে আপনার ওদিক দিয়ে খুব বেশি ইয়ে হচ্ছিল। যাই হোক, সে কিন্তু মানে গঠনমূলক সমালোচনা করেছে, যে জিনিসটা বলেছে গঠনমূলক সমালোচনা। কিন্তু জামায়াত দেখেন আপনার মিছিল করা শুরু করে দিল, জাস্ট লাইক আওয়ামী লীগ, হ্যাঁ, মানে এরকম একটা বিষয় আর কি। তো এইবার এইটা আমি প্রত্যাশা করেছিলাম যে তারা হয়তো খাতওয়ারি বা কোথায় ভুল আছে বা কোথায় শুদ্ধ করা যায়। আপনারা জানেন যে এটা নিয়ে একটা আলোচনা হয়তো বাজেট নিয়ে হবে সামনের দিকে, ইয়েতেও হবে আপনার জাতীয় সংসদেও। কিন্তু তারা প্রাথমিক যে প্রতিক্রিয়া, এটা একদমই অ্যাকসেপ্টেবল না। এটা কোনো সৌন্দর্যমূলক আপনার প্রতিক্রিয়া হয় নাই, এবং না বুঝে আপনার একটা প্রতিক্রিয়া দিয়েছে তারা। আমার এটা পরেও নাই, আমার মনে হয় তাদের মধ্যে বুঝার সক্ষমতা, বুঝা 2-1 জন 77 জনের মধ্যে 5-7 জন বাদে বাকি 70 জন আসলে ভালো করে বাজেট বুঝে কিনা আমার সন্দেহ আছে। আপনি জানবেন যে ফেসবুকে আমি হামজা বলছে যে 2 লক্ষ বা 6,000 কোটি 600 কোটি টাকার বাজেট দিলে ভালো হইতো। তাহলে বুঝেন তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপনি চিন্তা করেন। বাজেটের মতো একটা বিষয় না, আর বাজেট তো আসলে একটা সরকারের চিন্তার ফসল। হ্যাঁ, আমি বাজেটকে যেভাবে চিন্তা করবো, সারোয়ার তুষার একভাবে চিন্তা করবে, রাকিব একভাবে চিন্তা করবে, 3 জন 3 চিন্তাধারার থাকবে স্বাভাবিকভাবে। আমি ওই পয়েন্টে যাবো, আমি এভাবে যেতে পারি, উনি এদিক দিয়ে যেতে পারে, উনি এদিক দিয়ে যেতে পারে। সুতরাং বাজেট হলে একটা সরকারের চিন্তার ফসল। তাদের একটা আইডিওলজিক্যাল চিন্তা থাকতে পারে, ওনার একটা আইডিওলজিক্যাল চিন্তা থাকতে পারে, সেটা গঠনমূলক সমালোচনা কিন্তু এখন দরকার। যে এই বাজেট নিয়ে যে রাস্তার মধ্যে নেমে পড়লো, এটা আসলে সেই পুরাতন একটা কাসুন্দি ঘাটার মতো মনে হলো আমার কাছে। এটা অ্যাকসেপ্টেবল না। স্যার, আমরা প্রথম দিকে দেখছিলাম যে জামাতের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা উনি বলেছিলেন যে আমরা সরকারকে সহযোগিতা করব, সাইকেলের মতো আমরা পেছনের চাকা তার দিয়ে সরকারকে সহযোগিতা করব। কিন্তু আমরা দেখছি সরকারের সাথে জামাত ইসলামীর দূরত্ব বাড়ছে। এই দূরত্ব বাড়ার কারণটা কি? দূরত্ব বাড়ার কারণ দেখেন, আমার কথাটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে জামায়াত ইসলামীর আপনি সমালোচনা করেন, কোনো সমস্যা নেই। যারা বাংলাদেশে রাজনৈতিক দল, তাদের তো সমালোচনা হবেই, কিন্তু যার হাতে স্টিয়ারিং, দায়টা তার বেশি নিতে হবে। ইসলামী ব্যাংক ইস্যুতে আপনারা বললেন অনেক কিছু, কিন্তু দেখেন এই যে আপনি যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন, বাংলাদেশে কি আর লোক ছিল না? আপনি কি আর কাউকে দিতে পারতেন না? এই লোককে তো অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশ ব্যাংক থেকে অপসারণ করা হয়েছে, এবং তার ব্যাপারে এসালামের সাথে যারা সংশ্লিষ্টতা, এটা একেবারে ক্লিয়ার। তাহলে আপনি তাকে কেন বসাতে হবে ওখানে? এখন এটার ক্ষেত্রে উত্তর অনেকে দেয় যে আমরা তো কে ব্যাংকের চেয়ারম্যান সেটা দেখে তো আর আমরা ওখানে টাকা পয়সা রাখি না। এই কথাটা এখন আর সত্য না বাংলাদেশে। সেটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটু বলি, সেটা হলো যে ব্যাংকের, ধরেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে মার্কেন্টাইল ব্যাংকে, আমি জানি না মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যানকে, আমি তো এটা নিয়ে আমার কোনো হেডেকও নেই। তা আমার কথা হচ্ছে যে এইটা কি অন্য লেভেলে ডিসকাস করে আলোচনা করা যেত না? গ্রাহকদের কেন মাঠে নামাতে হবে? আসলে তো যারা লেভেল অনেকেই জানে। এখন গ্রাহকরা ইসলামী ব্যাংক নিয়ে যে ঘটনাগুলো 2017 সালে ঘটেছে, 17 সালে এটাকে যেভাবে দখল করা হয়েছে, আপনি এটাকে তো স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য তো খুব অ্যালার্মিং। সংসদে তারা যেটা বলেছেন যে শেয়ার হোল্ডাররা কিভাবে মালিক হয়েছে এটা দেখার বিষয় না, তারা ফেরত পাবে, এই কথাটাই কিন্তু দুজন বলেছেন। তো এটা তো আপনি যে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে যে মাফিয়ার স্টাইলে যে ডাকাতিটা করা হলে ব্যাংকে এসালাম এবং রাষ্ট্রের বাহিনী ব্যবহার করে, ইন্টেলিজেন্স বাহিনী ব্যবহার করে, সেটাকে এক ধরনের বোঝাতে দিলেন, এটা আমরা প্রত্যাশা করি নাই। এবং এই আনরেস্টটা দেখেন, আপনার সমস্ত ব্যাংকের এমডিরা গিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে। তারা বলেছে যে এটা সুরাহা করতে হবে, উভয় পক্ষকে বসতে হবে, এটা কিন্তু শুধু ইসলামী ব্যাংকের সীমাবদ্ধ থাকবে না। এবং অলরেডি কিছু কিছু ব্যাংকে এটিএম বুথে টাকা পয়সা পেতে সমস্যা হচ্ছে, এবং আমাদের ব্যাংকিং খাতে তো অলরেডি ঢুকছে, অলরেডি এটা একটা আপনার কমায় আছে। তার মধ্যে আবারও যদি আপনি এখানে কোনো শক দিতে চান, তাহলে এটা কাজ করবে না। আপনি সিম্পল যেটা করতে পারতেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের, আপনি ঠিক আছে জামায়াতের কথা শুনেন না, আপনি যদি মনে হয় যেটা জামাত থেকে বেনিফিট পায়, আপনি এটাকে সরাসরি বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়ে পরিচালনা করেন। এটা তো ওই যে ব্যাংক রেজুলেশন যে অ্যাক্ট, সেই অ্যাক্টের মধ্যে কিন্তু এই সুযোগ আছে। ব্রিজ ব্যাংক গঠনের কথা আছে, আন্তঃ ব্যাংকিং ওই কাউন্সিল গঠনের কথা আছে। যখন কোনো ব্যাংক ক্রাইসিসে পড়বে, আপনি যদি চান যে সেই ব্যাংক ফল না করুক বা রান আউটের শিকার না হোক, তাহলে ওই ব্যাংকে সাময়িক সময়ের জন্য বাংলাদেশ ব্যাংক পরিচালনা করার এখতিয়ার কিন্তু বাংলাদেশ ব্যাংকের আছে। তো সেটা, এবং দেখেন কি বলেছেন গভর্নর, গতকালকে দেখলাম বললেন, সম্ভবত পোস্ট বাজেট যে ইয়েতে উনি বলেছেন যে আমরা টাকা দেব ইসলামী ব্যাংকে। কিন্তু আপনি এভাবে কয়বার গ্রাহকরা যদি টাকা তুলতে থাকে, আমি বুঝলাম পুরোটার পেছনে জামাতের ইন্ধন আছে, ধরে নিলাম, কিন্তু যারা টাকা তুলছে তারা গ্রাহক ব্যাংকের। এখন আপনি কয় দফা টাকা দিয়ে এই ব্যাংকে বাঁচাতে পারবেন না। তাহলে এখানে একটা সুশাসন দরকার। আপনি জামায়াত মুক্ত করতে চান, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি নিজে রেফারি কিনে এটা ভেবে দেখেন। আপনি নিজে তো প্লেয়ার, এখানে সরকার নিজে তো এখানে প্লেয়ার। আপনি যদি রেফারি হয়ে রেফারির ভূমিকা পালন করেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আপনি এটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেন, বাংলাদেশ ব্যাংক এটা পরিচালনা করুক, এবং যেভাবে একজন অবজারভার বসানো হয়েছে, আপনি পুরো তাকে একটা অ্যাডহক কমিটি করে দেন যারা এই ব্যাংকটা পরিচালনা করবে। কিন্তু এই ব্যাংক যদি ধ্বংস হয়, তাহলে বা যদি এটা একটা ক্রাইসিসের মধ্যে পড়ে, এক হলো এটা সমস্ত অন্যান্য ব্যাংকে এটার অভিঘাত পড়বে, দ্বিতীয়ত হচ্ছে রেমিটেন্সের একটা বড় অংশ এখানে আসে,
এই ব্যাংকের মধ্য দিয়ে, তখন যেটা হবে এটা হুন্ডি টুন্ডি নানা রকম কিছু হইতে থাকবে, তখন কিন্তু ক্ষতিটা সরকারের হবে। রাকিব, আমাদের হাতে সময় নেই, 1.5 মিনিট, আপনার যদি কিছু বলতে চান এ বিষয়ে। হ্যাঁ আচ্ছা, এই বিষয়ে দেখুন, আসলে এটা জামাত যে এই মানে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে মানে ক্লেমটা করেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনার জিনিসটা অভিযোগটা খুব গুরুতর এই অর্থে, ধরেন মানে তারা টোটাল 22,000 কোটি টাকা লোন নিয়েছে, তার মধ্যে আরডিএস সত্য না। আমি আপনি আপনার বক্তব্য আমি বিভিন্ন দেখেছি, কিন্তু আমি আবার ডেটাও নিয়ে আসছি। সত্য না মানে কি, আপনি যে ডাটা বলছেন সে ডাটাটা সংখ্যায় ভুল বলছেন। সেখানে হচ্ছে ধরেন যে আরডিএস প্রকল্প টোটাল 22,000 কোটি, তার মধ্যে আরডিএস হচ্ছে কি 11,000 কোটি টাকা তারা লোন নিয়ে দিয়েছিল, এবং এই লোনটা আপনার দেখতে হবে কত সাল থেকে কতর মধ্যে নিয়েছে। যেখানে 1995 থেকে 2025 সাল 30 বছরে তারা নিয়েছে 66,000 কোটি টাকা। সেখানে এর মাঝখানে যে ঋণে যে কে নিছে পরিষ্কার করে বলেন। মানে গ্রাহক নিছে, হ্যাঁ, গ্রাহক নিছে। তো গ্রাহক তো আপনি তো জামাত সেজে আসতেছেন এগুলা। এখন ধরেন আমি ইলেকশন করবো, কথার কথা, বা আমার কেউ আমার ভাই ইলেকশন করবে বা আমার চাচা ইলেকশন করবে, তা আমি তো উঠে টাকাগুলো নিব। এখন ঘটনা হচ্ছে কি, এই টাকাগুলো যখন আপনার রাজনৈতিক কাজে ব্যয় হচ্ছে, শুধু তাই না, আমি মনে করি যে সরকারকে আরেকটা বিষয় খুব আলোকপাত করা উচিত। সেটা হচ্ছে ধরেন, তারপর আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আপনি খুব ক্রাইসিস আছেন, আপনি ব্যক্তি হিসেবে চিন্তা করেন, আপনি ব্যক্তি হিসেবে খুব ক্রাইসিসে আছেন, তখন পার্শ্ববর্তী কোনো কারণে ক্রাইসিস আছেন, ফিজিক্যাল ক্রাইসিস, হেলথ ক্রাইসিস, কোনো ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিস আছেন, পার্শ্ববর্তী আপনার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু আপনাকে টাকা দিচ্ছে বা আপনাকে আর্থিক সহযোগিতা দিচ্ছে, গুড উইলে দিচ্ছে, কিন্তু দিন শেষে দেখা গেছে যে এটা আপনার সংসার ভাঙার জন্য করতেছে, তাহলে তো এটা আপনি দেখবেন জিনিসটা খুব মানে হার্ডওয়ার্ক করে দেখতে হবে। এখন জামাতের এই যে ফাইন্যান্স সিস্টেমটা, জানেন তো ফাইন্যান্স সিস্টেম বিদেশি অনেক সংস্থা থেকে টাকাগুলো আসে। এখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, পৃথিবীতে কেউ কারণ বিনা টাকা দেয় না, পৃথিবীতে অর্থনীতি ডিপ্লোম্যাটিক রিলেশন এভাবে চলে না, কিন্তু এই যে জামাতের অর্থনীতি ফাইন্যান্সের জন্য যে টাকাগুলো ঢুকতেছে, এবং আমরা যে রাজনীতির কথা বলতেছি, ধরেন আমাদের বাজেটের কথা বলি, কাটসাট কথা বলি, এই যে জামাতের যে মানুষকে ব্রেন ওয়াশ যে রাজনীতি এবং ভোটের মাঠে যেটা একটা প্রভাব ফেলতেছে, আপনি দেখেন এই ইসলাম ব্যাংকের আগে তো এটা হয়েছে, এখন সরকার যখন এটা খুব সিরিয়াসলি হাত দিচ্ছে, আপনার স্থানীয় সরকার নির্বাচন সামনে, এখন এই টাকার অর্থের করির সাথে তো আপনি অন্য কেউ পেরে উঠবে না। আমি ইলেকশন, সাপোজ আমি স্থানীয় সরকার ইলেকশন করতে যাবো, তাহলে আমি তার সাথে পেরে উঠবো না। এখন সরকার যখন এই সিরিয়াস জিনিসটা হাত দিচ্ছে, তখন তো জামাত তেলে বেগুন উঠতেছে, কারণ এই ইসলাম ব্যাংক হচ্ছে কি জামাতের হরমুজ প্রণালী। ট্রাম্পের যেরকম হরমুজ প্রণালীর মাথা খারাপ হয়েছে, জামাতের এরকম হরমুজ প্রণালীতে হাত দিচ্ছে, এই কারণে জামাতের মাথা খারাপ হয়ে গেছে। আপনি দেখতে হবে এই কারণে, দেখুন নাহলে একটা ব্যাংকের চেয়ারম্যান কে গেল না গেল, আমি 10 সেকেন্ড শেষ করে ফেলি, 10 সেকেন্ড শেষ করে ফেলি, ধরেন হচ্ছে কি আপনার সেটাতে কোনো কিছু যায় আসে না, কারণ এখানে তো 12,000 কর্মী মানে স্টাফ তো জামাতের, তাহলে জামাতের তো মাথা খারাপ হওয়ার কথা না। একজন ব্যাংকের চেয়ারম্যানের জন্য পদত্যাগ চাবে, এটা পৃথিবীর কোনোদিন হয়েছে নাকি? তাহলে 17 সালে তার পদত্যাগ করে নাই, পদত্যাগ দাবি জানা নাই। যখন এতগুলো ব্যাংক দখল করে ফেলে, তখন তো কোনোদিন মুখে দুই কথা বলা না, এখন কেন কথা বলতেছে? তার মানে এখানে তার উদ্দেশ্যটা দেখতে হবে, সরকার সেই জায়গাটা হাত দেওয়ার কারণে এখন জামাত এই পাগলামিগুলো করতেছে। ওকে ডাক্তার রাকিবুল হাসান, সারোয়ার তুষার এবং সালাউদ্দিন রায়হান, তিনজনকেই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।